হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইথ টিচিং এসজি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে চল ঘর্ষণ, ঘর্ষণ কোণ, বিরাম কোণ এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আগের দিনে স্থির ঘর্ষণ সম্বন্ধে তোমাদেরকে ডিটেলস বলেছিলাম। আজকে চল ঘর্ষণের ব্যাপারটা শুরু করছি, যেটা হচ্ছে তোমাদেরকে স্লাইডিং ফ্রিকশন। ঠিক আছে, চল ঘর্ষণ তোমাদের যেটাকে আমরা কি বলছি, স্লাইডিং ফ্রিকশন। ঠিক আছে, এবার ব্যাপারটা দেখো, এখানে আমি স্থিতকর্ষণ বলেছিলাম একটা বস্তু যখন মুভমেন্ট করতে চেষ্টা করছে, ধরো একটা তল আছে, এই তলে কি হচ্ছে, একটা বস্তু যখন মুভমেন্ট করে এই সাইডে চেষ্টা করছে, তখন সেই মুহূর্তে যে বিপরীত বলটা ধরো এফটা কাজ করছে, তখন সেটাকে বলেছিলাম যে স্থিতকর্ষণ। এখানে দেখো বস্তুটা কিন্তু চলার চেষ্টা নয়, পুরোপুরি যখন চলবে তারপরে যখন চলছে তখন সেই মুহূর্তে কী হচ্ছে, একটা ফ্রিকশন তলের দিকে, মানে ওই যে একটা বিপরীতমুখী বল কিন্তু ওকে আটকানোর চেষ্টা করছে, সেটাকে বলবো কিন্তু চলঘর্ষণ। দেখো আগের দিনের মতো লিখে দিচ্ছি, লিখবে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি থাকলে সেই আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বল ক্রিয়া করে তা হলো চলঘর্ষণ বল। ঠিক আছে, এটাকে বলে চলঘর্ষণ। এবার এইখানে দেখো যেটা হচ্ছে স্থিতকর্ষণের মতনই তোমাদের সূত্রগুলো হবে, সব সূত্রগুলো কিন্তু এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে, এবার ওই যে সূত্রগুলো করেছিলাম ওইখানে করেছিলাম কি, যে স্থিতকর্ষণ বলটা কি হচ্ছে লম্ব বলে সমানুপাতিক করেছিলাম। এখানে চলঘর্ষণের সূত্র আছে, চলঘর্ষণের সূত্র সেম, মানে ওই স্থিতকর্ষণের মতনই। এবার দেখো এইখানে একটা আমি ছবিটাকে এঁকে দেখাই তোমাদেরকে। যখন ধরো এই ব্লকটা আছে, ঠিক আছে, এই ব্লকটা ধরো এই সাইডে পুরোপুরি মুভ করছে, ঠিক আছে, এফ বল দিয়ে, এফ কে বললাম, ঠিক আছে। এখানে হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, মানে যেটা হচ্ছে একটা গতীয় ফ্রিকশন যেটাকে বলেছিলাম, এটাকে ওই বল নিয়ে যাচ্ছে আর এর উল্টো দিকে কাজ করছে। এটা ধরো এফ ছোটা থেকে, মানে হচ্ছে আমার যে ওই চলো ঘর্ষণটা এতে কিন্তু কাজ করছে, আর এর নিচের দিকে কী কাজ করছে, এর ওয়েটটা ধরো এমজি, আর ওপরের দিকে কী কাজ করছে, ওই যে লম্ব বলটা। তাহলে কী হচ্ছে, একই রকমভাবে কিন্তু আগে স্থিতকর্ষণের মতনই সূত্রগুলো হবে। সূত্রগুলো আমি লিখে দিচ্ছি চলঘর্ষণের সূত্র বলে। এখানে মেন ফর্মুলাটা কী হবে দেখো, আগে করেছিলাম যে এফ এস, ঠিক আছে, এখানে এফ কে হবে সমানুপাতিক কিন্তু আমাদের যেটা হচ্ছে লম্ব বল এন। তাহলে এখানে হবে এফ কে সমান মিউ কে ইন্টু এন, এটা কিন্তু এখানে কেসটা হবে। এবার দেখো এর যদি সূত্র বলো, সূত্রটা কীরকম হবে, ঠিক আছে, চলঘর্ষণের সূত্র দেখো, চলঘর্ষণ বল, ঠিক আছে, চলঘর্ষণ বল অভিলম্ব প্রতিক্রিয়া বলের, ধরো অভিলম্ব আচ্ছা এখানে একটু অভিলম্ব
প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। ঠিক আছে, এবার কি হচ্ছে যে চলঘর্ষণ বলটা কি হচ্ছে, চলঘর্ষণ বলটা সাধারণত কিন্তু স্থিত ঘর্ষণ থেকে কম। ঠিক আছে, আমি ওটাও লিখে দিচ্ছি, এর মান এটা 1 নাম্বার করবে। স্থিত ঘর্ষণের থেকে কম। এবার করবে দ্বিতীয় যেটা, দ্বিতীয় কী করবে, দেখো আগেও করেছিল কি স্পর্শতলের ক্ষেত্রফল নির্ভর করে, এখানেও কিন্তু একই রকম হবে। সংস্পর্শ যুক্ত তল দুটির ক্ষেত্রফলের ওপর চলঘর্ষণ নির্ভর করে না। ঠিক আছে, কিন্তু তল দুটির প্রকৃতি, অবস্থা এবং উপাদানের ওপর নির্ভর করে। 3 একই রকম কিন্তু তোমাদের হবে যে তল দুটির আপেক্ষিক গতিবেগ যদি খুব বেশি না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ওই গতিবেগের ওপর নির্ভরশীল নয়। এটা লিখে নেবে যে তল দুটির পারস্পরিক আপেক্ষিক গতিবেগ খুব বেশি না হলে চলঘর্ষণ ওই গতিবেগের ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে, এরপর যদি বলতে পারি যে আপেক্ষিক গতিবেগের মান যদি বেশি হয় তখন সেক্ষেত্রে কী হবে, বেশি যদি হয় তখন সেক্ষেত্রে কিন্তু তাপটা বেশি উৎপন্ন হবে। ঠিক আছে, ওটাও লিখে নেবে যে যখন আপেক্ষিক গতিবেগ বেশি হয় তখন ঘর্ষণের জন্য যথেষ্ট তাপের সৃষ্টি হয়। ঠিক আছে, এবার যেটা তোমাদের ইকুয়েশন বলে দিলাম সেই ইকুয়েশনটাকে তোমরা কাজে লাগাবে। এবার আমি ধরলাম সাপোজ যে বস্তুটা আছে, ধরো এখানে আমি লিখলাম যে বস্তুর ত্বরণ। ঠিক আছে, বস্তুর ত্বরণ এক্ষেত্রে কীরকম বার করবে, ধরো আমি বললাম যে ওই বস্তুটা, ধরো এই বস্তুটা এফ
বল নিয়ে যাচ্ছে, এর কি হচ্ছে এইদিকে এফ কে কাজ করছে। তাহলে এর ক্ষেত্রে কী হবে যে এফ, এই যে বস্তুটা যে চলছে, তাহলে এফ, আমি ধরো শুধু এফ লিখলাম, তাহলে এফ মাইনাস এফ কে সমান কী হবে এম এ, মানে এম কি, এম হচ্ছে বস্তুর ভর আর এ কি বস্তুর ত্বরণ। এবারে কী করবে, তাহলে এফ মাইনাস এফ কে বাই এম সমান কী হবে এ। এবার যদি মানটা বসিয়ে দিতে চাও তোমরা, যে এফ মাইনাস এই ছোটো হাতের যেটা এফ কে আছে ওটা সমান কি মিউ কে এন যদি বলো বাই নিচে এম সমান কি। এটি থেকে তোমরা যখন একটা বস্তু, একটা নির্দিষ্ট ভরের বস্তু যখন মুভ করবে, এবার এনের মানটা তোমরা একবার ডাইরেক্ট বসিয়ে নিতে পারো, এখানেও বসিয়ে দিচ্ছি, আর একটা করে দিচ্ছি এফ এম জি যে মানটা, এফ মাইনাস ধরো মিউকে, এটা হচ্ছে এম জি বা এখানে হচ্ছে এম সমান কি এ। ঠিক আছে, এটা তোমরা বক্স করে রাখতে পারো, মেন অঙ্কের জন্য কিন্তু কাজে লাগবে এই ফর্মুলাটা। ঠিক আছে, এরপর দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ওই ঘর্ষণ কোণের ব্যাপারটা তোমাদেরকে যেটা বললাম। ঠিক আছে, ঘর্ষণ কোণ দেখো, ঘর্ষণ কোণের ব্যাপারটা কীরকম। এবার ধরো যে এই যে আমার চলঘর্ষণ বলটা কাজ করছে, ঠিক আছে, বা তোমরা এখানে একটা জিনিস বলতে পারো যে সীমাস্থ ঘর্ষণটা, চলঘর্ষণ বলবো না, এখানে স্থিত ঘর্ষণের ব্যাপার নিয়ে কাজ করতে হবে। তাহলে ঘর্ষণ কোণে যখন হয়, ওই যে সীমাস্থ ঘর্ষণ বলটা আগে দিনে দেখেছিলাম, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান যে সীমাস্থ ঘর্ষণ, ওই সীমাস্থ ঘর্ষণ আর লম্ব প্রতিক্রিয়া বল। ঠিক আছে, ওই লম্ব প্রতিক্রিয়া বলে যে লব্ধিটা লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণটা করবে। ধরো সাপোজ আমি একটা ছবি না আঁকলে তোমরা বুঝতে পারো না, ধরো এইদিকে কাজ করছে, আমি বললাম এফটা। ঠিক আছে, এফটা ধরো আমি এটাকে রেড কালার দেখিয়ে দিলাম, এটা ধরো কাজ করছে এফ, মানে যেটা তোমাদের বললাম সীমাস্থ ঘর্ষণ। সীমাস্থ ঘর্ষণ আমি ধরো এফ এস দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, অপরদিকে ধরো এটার ক্ষেত্রে ঠিক আছে, এই দুটোর লোভ দিকে ধরো আমি এটাকে দিলাম হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, ধরো এটাকে এন দিয়ে প্রকাশ করছি, এন, আর এদের দুজনাকার হচ্ছে লব্ধি, এটাকে ধরো আমি এস দিয়ে প্রকাশ করলাম বা এটা আর দিয়ে প্রকাশ করলাম। এবার এই কোণটাকে বলা হচ্ছে তোমাদের ঘর্ষণ কোণ। এই কোণটা যদি ল্যামডা বলা হয়, তার মানে কী লিখবে দেখো, এটা কি ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ, এটা কি লম্ব প্রতিক্রিয়া, লম্ব, এটা কি লব্ধি। ঠিক আছে, এবার কি লিখবে দেখো, আমি বলে দিচ্ছি ঘর্ষণের ব্যাপারটা। বলছে এই যে এফ এসটা যেটা আছে, এইটার আর এন যে লম্ব প্রতিক্রিয়া, এদের এইটা এনটা আর এফ এসটা যে লব্ধি কোণটা, আর এই আরটা বলছে যে এনের সাথে যে কোণটা করবে সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে এটা লিখে নাও যে সংস্পর্শ যুক্ত দুটি তলের
ভেতর, ঘর্ষণ বল ও লম্ব প্রতিক্রিয়া লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে তা হলো ঘর্ষণ কোণ। ঠিক আছে, দুজনকার লব্ধি আর ওর সাথে যে লম্ব প্রতিক্রিয়াটা যে কোণটা করছে সেটা হচ্ছে লম্ব। এবার যদি বলি আর যে লব্ধিটার এই দিকে এফ এস এর দিকে কি উপাংশটা থাকবে, এটা কি হবে আর, এটা ধরো সাইন ল্যামডা হয়ে যাবে। ঠিক আছে, আর এন এর দিকটাতে কি থাকছে আর কস ল্যামডা, কারণ এর অ্যাঙ্গেলটা কোন দিকে আছে, তোমরা মনে করবে যে এই এফ এস এর দিকে আর কস ল্যামডা থাকবে, কিন্তু বাস্তবে সেটা নয়, অ্যাঙ্গেলটা কোন দিকে আছে, অ্যাঙ্গেলটা আছে উপরের দিকে, তাহলে যেদিকে অ্যাঙ্গেলটা থাকছে সেই দিকে ওই দিকের উপাংশটা থাকতে কিন্তু আর কস ল্যামডা, আর ওর যে উলম্বটা সেটা কিন্তু আর সাইন ল্যামডা। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি এখানে দেখো এফ এস, আমি এফ এস সমান লিখছি আর সাইন ল্যামডা আর এন আর কস ল্যামডা। তাহলে এবার যদি বলো যে আর সাইন ল্যামডা বাই আর কস ল্যামডা, এটা সমান কি এফ এস বাই এন, তাহলে ট্যান ল্যামডা সমান কি এফ এস বাই এন, তাহলে ল্যামডা সমান কি হবে ট্যান ইনভার্স এফ এস বাই এন। এবার এফ এসের জায়গায় যদি মানটা বসিয়ে দাও, এফ এস মানে কি আবার মিউ এন, তার মানে কি ট্যান ইনভার্স মিউ এস এন বাই এন, তাহলে এন এন কেটে গেল, তাহলে হচ্ছে ট্যান ইনভার্স মিউ এস হচ্ছে ল্যামডা। এটাকে তোমরা বক্স করে রেখে দেবো। এটা কি হলো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘর্ষণ কোণের মান, ল্যামডা সমান কি ট্যান ইনভার্স মিউ এস। এবারে তার এখানে এর সাথে একটা জিনিস আছে কি, যে ঘর্ষণ শঙ্কু, ঘর্ষণ শঙ্কু দেখো ঠিক আছে, এর একটা নাম আছে ঘর্ষণ কোণের নাম, মানে নামটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আর যেটা ঘর্ষণ শঙ্কু এটাকে বলা হয় কোণ অফ ফ্রিকশন, কোণ অফ ফ্রিকশন। ঠিক আছে, এবারে দেখো এটার সাথে তোমরা যদি আগে এটাতে একটা কোণ বার করতে পারতে, মানে ধরো আমি যদি বলি যে এফ এস, এইদিকেও একটা কিন্তু করা যাবে তোমাদের এটার সাথে, যে আর সাইন ল্যামডা তার হোল স্কোয়ার, এটা অঙ্ক সময় যদি তোমাদের কাজে লাগে ওই জন্য বক্স করে নেবে তোমরা, আর সাইন ল্যামডা প্লাস আর কস ল্যামডা তার স্কোয়ার সমান কি এফ এস স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান কি হবে, দেখো এফ এস স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর সমান কি হবে রুট ওভার এফ এস স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ঠিক আছে,
এটাও তোমরা বক্স করে রাখতে পারো এখানে। এরপর দেখো ঘর্ষণ শঙ্কুর ব্যাপারটা। এবার দেখো ঘর্ষণ শঙ্কুর ব্যাপারটা কীরকম। ধরো আমি যে এইখানে তোমাদেরকে ছবিটা দেখালাম ঘর্ষণ কোণ, এবার এইটার সাপেক্ষে ধরো এইখানে আমি যদি আচ্ছা সাদা কালার, আচ্ছা হলুদে দেখাচ্ছি, ধরো এইটাকে ব্যাসার্ধ করে যদি আমি একটা শঙ্কু অঙ্কন করি, ঠিক আছে, তাহলে এই যে শঙ্কুটা আমি অঙ্কন করলাম ওই লম্ব প্রতিক্রিয়াকে সেন্টার করে যে আমি ঘর্ষণ শঙ্কুটার ওই যে অ্যাঙ্গেলটা ধরে আমি হিসাব করেছি সেটাকে ধরি, সরি ঘর্ষণ কোণটার, তাহলে তোমাদের ক্ষেত্রে এটি হবে ঘর্ষণ শঙ্কু হয়ে যাবে। মানে কি তোমাদের ওই ঘর্ষণ যে ঘর্ষণের যে লম্ব প্রতিক্রিয়া আছে ওটাকে অক্ষ করেছি আর ঘর্ষণ কোণটাকে অ্যাঙ্গেল ধরেছি, যে সেই হিসাবে আমি যদি একটা রকম শেপ অঙ্কন করি তখন সেটা কী পাবো, ঘর্ষণ শঙ্কু। তাহলে এটা ঘর্ষণ শঙ্কুটা কী করবে তোমরা, এটা লিখবে, ছোটো করে আমি লিখে দিচ্ছি এটা, লিখবে ঘর্ষণ কোণকে অর্ধ কোণ ধরে ঘর্ষণ কোণকে অর্ধ শীর্ষ কোণ ধরে এবং লম্ব প্রতিক্রিয়াকে অক্ষ করে যে শঙ্কু অঙ্কন করা যায় তাকে ঘর্ষণ শঙ্কু বলে। এটা তোমরা করতে পারো। এরপর তোমাদের এটা মোটামুটি এটা থেকে তেমন কিছু আসে না তোমাদের, ঘর্ষণ এই শঙ্কুর ব্যাপারটা ওটাকে অক্ষ করে করো। দেখো ঘর্ষণ কোণকে অর্ধ শীর্ষ কোণ ধরে এবং লম্ব প্রতিক্রিয়াকে অক্ষ করে যে শঙ্কু অঙ্কন করেছে তাই হলো ঘর্ষণ শঙ্কু। এবার এখান থেকে তোমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিরাম কোণ বা স্থিতিকোণ। দেখো এটার জন্য কী করতে হবে, দেখো আমি ফার্স্ট একটা নততল করে নিই, নততলটা এটা কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু নততলের কেস তোমাদের। ঠিক আছে, এবার নততলের মধ্যে একটা বস্তু রাখা আছে, নততলের উপর একটা বস্তু রাখা আছে। দেখো
ধরো এটা নততলে, এটাকে বলা হচ্ছে আমার নতিকোণ, এটা হচ্ছে ধরো থিটা। এবার আমি ধরো থিটা কোণটা এরকম এমন একটা অ্যাঙ্গেল, ধরো এটা বাড়তে বাড়তে এমন এক জায়গায় গেলো যে যখন কী হবে, এই যে এটা প্রথমে ধরো স্থির অবস্থায় আছে, এই যে আমি ব্লকটা রেখেছি, ধরো এই ব্লকটা প্রথমে কিন্তু স্থির অবস্থায় আছে। এবার কী হবে, যখন আমি এই যে নতিকোণটা, এটাকে বলে নততলের নতিকোণ, এটা যখন আস্তে আস্তে বাড়াতে থাকবো, তখন কী হবে, এই যে ব্লকটা আছে, ব্লকটা কিন্তু নিচের দিকে গড়াতে শুরু করে দেবে, ঠিক আছে, মানে এটা কিন্তু নিচের দিকে পড়বে তোমার। তখন ব্যাপারটা কী হয়ে যাবে, মানে যে কোণটার জন্য তোমার পড়তে শুরু করবে, মানে যে কোণটার ম্যাক্স ভ্যালুর পর ওটা কিন্তু ওই যখন গড়াতে শুরু করবে, সেই ম্যাক্স ভ্যালুটা ওটার পরে, মানে যেটার পর থেকে ওটা শুরু করবে, সেই ম্যাক্স ভ্যালুটাকে বলা হচ্ছে তোমাদের এখানে স্থিতিকোণ বা বিরাঙ্কোণ, ঠিক আছে। তাহলে ওটা আমি লিখে দিচ্ছি, দেখো যে নততলের ওপর রাখা কোনো বস্তু নততল বরাবর ঠিক পিছলে পড়ার, তাহলে তোমরা বুঝতে পারো আমি সাধারণ ল্যাঙ্গুয়েজে লেখাচ্ছি, উপক্রম করলে ওই নততল অনুভূমিক তলের সাথে যে কোণ করে তাকে স্থিতি বা বিরাঙ্কন বলে, ঠিক আছে। ব্যাপারটা দেখো, নততলের উপর রাখা কোনো বস্তু নততল বরাবর ঠিক পিছলে পড়া উপক্রম করলে ওই নততল অনুভূমিক তলের সাথে যে কোণ করে তাকে স্থিতি বা বিরাঙ্কন বলে। এবার দেখো ব্যাপারটা, মানে কি, আমি ধরো এই ট্যান থিটা যেটা বললাম, তার মানে কি, আগে যেটা পেলে যে ঘর্ষণ কোণ সমান কি ট্যান থিটা সমান এরকম একটা মিউ পেয়েছিলে, তাহলে থিটা সমান কি ট্যান ইনভার্স মিউ এরকম পেয়েছিলে। এবার এইখানে আমি ধরো এটাকে ফাই বললাম, ঠিক আছে, এটা ধরো ফাই বলে দিই, আগে এটা ঘর্ষণ কোণ থেকে আমি ফাই বলে দিই, তাহলে এক্ষেত্রে কিন্তু ওই যে আগে একটা পেয়েছিলে, আচ্ছা আগে তোমরা ইয়েটা পেয়েছিলে, এটা মানে ল্যামডা পেয়েছিলে, ট্যান ল্যামডা সমান, ঠিক আছে, আগে তোকে ছবিতে মনে ট্যান ল্যামডা করেছিল, ল্যামডা সমান, তাহলে ট্যান ল্যামডা সমান কি মিউ, ল্যামডা সমান ট্যান ইনভার্স মিউ, মিউ এস এরকম করেছিলাম। তাহলে এখানে কী হচ্ছে, ওই ল্যামডা সমানই কী হয়ে যাচ্ছে ফাই, মানে ঘর্ষণ কোণ আর নততলে যেটা নতিকোণ, ঠিক আছে, মানে ওটাকে বলা হচ্ছে যখন বিরাম কোণ বলবো তখন এটা কিন্তু সমান হয়ে যাচ্ছে, মানে ঘর্ষণ কোণ আর কিন্তু বিরাম কোণ সমান, ঠিক আছে। এবার তোমাদের আরেকটা জিনিস আছে এর সাথে, তারপর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। তা আজকে ওই যেটা হচ্ছে অমসৃণ নততল বরাবর তোমাদের যে ত্বরণটা, ওই ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, তারপর আবার নেক্সট ক্লাসে তোমাদেরকে ওই যেগুলো আছে ওই আবর্ত ঘর্ষণ, তারপর ওই টপিকগুলো। আচ্ছা, এটা ধরো আমি ছবিটা তোমাদেরকে, এই ছবিটা আরেকবার করতে হবে আমাকে, হেডিং করবে যে অমসৃণ নততল বরাবর ত্বরণ,
এবার দেখো ধরো ছবিটা করি এখানে, এটা ধরো ব্লকটা, এবার দেখো ব্লকটা ধরো এমজিটা কি হচ্ছে নিচের দিকে কাজ করছে। এবার ধরো এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা, তাহলে এর এই দিকে উপাংশটা কী হবে, এটাও থিটা হয়ে যাবে, তাহলে এটা হবে এমজি কস থিটা। এইদিকে পার্টটা কী হবে, এমজি সাইন থিটা। এবার ওই যে এই কোণটা থিটা হওয়ার জন্য এই কোণটা যে থিটা কোণ হবে সেটা কিন্তু তোমাদের মেনলি একটা ইকুয়েশন আছে, সেটা আমি তোমাদেরকে আলাদা দেখিয়ে দেবো, যেটা তোমাদের মেন ক্লাসে আমি দেখিয়েছিলাম। তো এইখানে হচ্ছে কি এমজি সাইন থিটাটা আমি এটা আলাদা করে দেখাবো, আগে ইকুয়েশনটা তোমাদেরকে করে দিই, যে কারণে ওই কোণটা থিটা হবে সেটা পরে, কারণ ওটা তোমাদের টপিকের বাইরে, তো ওটা শুধু জানার জন্য বলবো। আচ্ছা, এটা যখন নিচের দিকে নামবে তখন সেক্ষেত্রে কি ইকুয়েশনটা হবে, দেখো এই বলটা ধরো এফটা আমরা যদি বলি, এটা লম্ব প্রতিক্রিয়া, এটা লিখে রাখবে, উপরের দিকে কাজ করছে। এনটা, আর এর উল্টো দিকে ধরো একটা বল কাজ করবে, ঠিক আছে। সেটা ধরো তোমরা একটা করতে পারো যে নিচের দিকে যে পার্টটা আছে, ঠিক আছে, ওটা কিন্তু এর যে ত্বরণ আছে সেটার জন্য যে এফ বলটা প্রয়োগ করা হচ্ছে সেটার জন্য কিন্তু দায়ী থাকবে। ধরো নিচে দিয়ে কি কাজ করছে, অমসৃণ অতলে বস্তু যখন একটা ত্বরণের নিচের দিকে পড়তে থাকবে তখন সেই মুহূর্তে কি হবে তোমাদের, ধরো এইখানে যে এফ বলটা ধরো আমি এটাকে বলছি, এইটাকে এই ছোটা ধরে এফ দিচ্ছি, এখন তো বুঝতে চলে এফ মানে যেটা আমাদের ঘর্ষণ বলে। তাহলে দেখো ফার্স্ট ইকুয়েশন এমজি সাইন থিটা দেখো নিচের দিকে, এটা বরাবর নিচের দিকে নামছে, তাহলে এটি কী হবে, এম ফার্স্ট ইকুয়েশন এমজি সাইন থিটা মাইনাস এফ সমান কী হবে এম এ। আরেকটা ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন, এর জন্য যে এম ভরের বস্তু, এটা লিখবে যে এম ভরের বস্তু যদি এ ত্বরণ নিয়ে অমসৃণ নততল বরাবর নিচের দিকে নামে, এম ভরে বস্তু যদি এ ত্বরণ নিয়ে অমসৃণ নততল বরাবর নিচের দিকে নামে, তখন কী হবে এমজি সাইন থিটা মাইনাস এফ সমান কি এম এ, 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশন কী হবে, এন যেটা আছে ওটা কী হবে, দেখো এমজি কস থিটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এবার দেখো এটাকে সলিউশন করলে কি পাওয়া যাচ্ছে, প্রথম ইকুয়েশনটাকে দেখো সলিউশন করব, যে এম জি সাইন থিটা মাইনাস এখানে দেখো মিউ যদি ত্বরণে চলতে থাকে, এখানে তোমরা বলতে পারো যে ধরো প্রথমে মানে দাঁড়ানো অবস্থায় চলতে থাকে মিউ এস, এটি হবে এম জি মিউ এস এন করতে পারো, এটা সমান কি এম এ।
তাহলে এখানে হচ্ছে এম জি সাইন থিটা মাইনাস মিউ এস, তার মানে এম জি এনের জায়গা ধরো এম জি কস থিটা বসিয়ে দিচ্ছি, এটা সমান কী হবে এম এ। এবার দেখো দুটো পক্ষ থেকে এম আমি সরিয়ে দিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছে কি জি সাইন থিটা মাইনাস মিউ এস জি কস থিটা সমান কী পাচ্ছি এ। ঠিক আছে, এটা তোমরা একটু বক্স করে রাখবে, এটা কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেমের সময় কাজে লাগবে। মিউ এসটা কি, এগুলো হচ্ছে সব গুণাঙ্ক। ঠিক আছে, আগেও দেখো করেছিলাম, এগুলো সব গুণাঙ্ক। মানে কি আগে ছিল হচ্ছে এটা চল ঘর্ষণ, ফার্স্টে এখন স্টার্ট করেছিলাম চল ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে ধরো বলতে পারো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এটাকে যদি আরেকটা করো যে জি কমন নিয়ে নাও, তাহলে ঠিক হবে জি সাইন থিটা মাইনাস মিউ এস কস থিটা সমান কি এটা তোমরা পেয়ে যাচ্ছ এই কোয়েশ্চেনটা থেকে। তো আজকে তোমাদের এইটুকুই, এরপর যেটা নেক্সট ক্লাসে তোমাদের অন্য টপিক নিয়ে আলোচনা করবো। তার আগে একটা জিনিস, যেটা ওই এই কোণটা থিটা হওয়ার জন্য যে এই কোণটা থিটা হচ্ছে এটা কীভাবে হচ্ছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে। ধরো এটা একটু ছবিটা একটু বড় করে করতে হবে আমাকে। এবার ধরো এইখানে আছে বস্তুটার ক্ষেত্রে এরকম একটা ব্লক আছে, ব্লকটা ধরো এখানে আছে, এই কোণটা ধরো একটা নাম দিলাম, এখানটার নাম দিলাম ধরো ও। ঠিক আছে, আর এখানে ধরো এদিকে একটা করছি, তাহলে তোমরা এইটাকে বলতে পারো, এই কোণটা যদি থিটা বলি তাহলে এই কোণটা কি হয়ে যাচ্ছে, পুরোটা হয়ে যাচ্ছে আমার থিটা। কারণ কি দেখো এখানে হচ্ছে আমি এ নাম দিচ্ছি, ও বি, এটা সি, এইখানে ধরো আরেকটা করতে হবে এখানটায়, এইখানটা, তাহলে এইটা ধরো নাম দিচ্ছি ডি, এটা ই নাম দিলাম। ঠিক আছে, তার মানে এই কোণটা আমার থিটা হবে, ডি ও ই কোণটা দেখো থিটা হবে। তাহলে আমি ধরো প্রথমে একান্তর কোণের জন্য ধরছি যে কোণ অফ এ ও বি সমান একান্তর কোণ জেডের মতো, দেখো এটা জেডের মতো। ঠিক আছে, তাহলে এ ও বি কোণ সমান কি একান্তর ও বি সি কোণ। তাহলে এ ও বি কোণ সমান আমি কি পেলাম থিটা পারলাম। এবার ধরো বি ও ই। ঠিক আছে, এটা দেখো বি ও ই, এটা হচ্ছে দেখো তলের ওপর অভিলম্ব, তার মানে বি ও ই কোণটা 90 ডিগ্রি। আবার এইখানে দেখো এ ও ডি কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমি ধরো প্রথমে যে একটা জিনিস এখানে দেখাই যে এ ও বি প্লাস বি ও ডি এটা সমান কি 90 ডিগ্রি। আবার এইদিকে পাচ্ছি বি ও ডি প্লাস ডি ও ই কোণ সমান কি 90 ডিগ্রি। তাহলে দুটি ধরো সমান করে দিচ্ছি, দেখো এ ও বি কোণ, ঠিক আছে, এটা ধরো থিটা, আর এখানে দেখো
তার মানে তোমরা যদি করো যে ধরো আমি দুটোকে যদি যোগ করে দিই তাহলে কী পাবো, বা দুটোকে তোমরা সমানও করে দিতে পারো, যে 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান করে দেবো। আমি ধরো যোগই করে দিচ্ছি, এটাকে যদি 1 নাম্বার বলো, এটাকে 2 নাম্বার দিয়ে যদি আমি যোগ করে দাও তাও হবে, বা তোমরা 1 নাম্বার সমান 2 নাম্বার করে দিলেও হবে। তাহলে আমি যোগ করে দেখালে কী হবে, যে এ ও বি প্লাস 2 অফ বি ও ডি প্লাস ডি অফ ই সমান কি 180 ডিগ্রি। তাহলে এ ও বি কোণ সমান কী বলে দেওয়া আছে, এ ও বি কোণ সমান বলে দেওয়া আছে থিটা প্লাস 2 অফ বি ও ডি কোণ, এটা দেওয়া আছে। এটা থেকে তোমাদের আরেকটা সবথেকে যেটা মেন ব্যাপার দেখো, 2 সবথেকে ভালো হচ্ছে 90 90 সমান করে দেওয়া তোমাদের, ঠিক আছে, এটা সবথেকে সুবিধা হবে দুটো ইকুয়েশনকে বুঝতে পারবে। তাহলে আমি যদি বলি এ ও বি প্লাস বি ও ডি সমান যদি বলি দেখো বি ও ডি প্লাস ডিওই, তাহলে এ ও বি সমান কত থিটা প্লাস বিওডি সমান, ধরো বিওডি সমান কিছু এখন বলে দেয় না, বিওডি প্লাস ডিওই সমান 90 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে বি ধরো বিওডি মানে হচ্ছে 90 মাইনাস থিটা বলতে পারো, সমান কি বিওডি প্লাস ডিওবি করতে পারো, বা এটা ডাইরেক্ট দেখো বিওডি বিওডি কেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই তোমাদের দিক থেকে। তাহলে দেখো ডাইরেক্ট ডিওই সমান কত এলো থিটা, ডাইরেক্ট চলে যায়। এটা যদি যোগ করেও করতে চাইছিলে তাও হতো, দেখো যোগ করে বলে আমি তোমাদেরকে বলে দিই যে এ ও বি কে দেখেছিলাম প্লাস এটা একটু বড় হয়ে যাবে 2 অফ বিওডি প্লাস ডিওই সমান হচ্ছে 180, এ ও বি সমান দেখো থিটা, আর 2 অফ বিওডি মানে হচ্ছে 2 অফ 90 মাইনাস থিটা। দেখো ভালো করে এই কোণটা বিওডি মানে কি, এটা পুরোটা হচ্ছে এওডি হচ্ছে 90 ডিগ্রি, আর বিওডি মানে কি হচ্ছে 90 মাইনাস থিটা প্লাস ডিওই সমান 180 ডিগ্রি। তাহলে হচ্ছে থিটা প্লাস 180 মাইনাস 2 থিটা প্লাস ডিওই সমান 180 180 দুদিক থেকে চলে গেল, একটা থিটা কমে গেল, তাহলে ডিওই মাইনাস থিটা সমান 0, তাহলে ডিওই সমান হচ্ছে থিটা হয়ে গেল। দুভাবেই দেখে দিলাম যে যোগ করে করতে দুটো ইকুয়েশনের সঙ্গে তাও সলিউশন হয়ে যাবে, আর যদি বলে দুটোকে সমান করে তাও সলিউশন হবে। তাহলে ওই কোণটা থিটা হলো কীভাবে ওটা আমি বলবো। আজকে এত দেরি থাকুক, তোমাদের নেক্সট ক্লাস আবার অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করবো।